হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 9-এর মডেল কোশ্চিন পেপার 23 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 23 মানে 23 আজকে আমরা শুরু করব। পেজ হচ্ছে 207। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আর একটা কথা বলছি, যদি দেখে ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, কিন্তু তারাও যেন সুযোগটা পায়। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন দেখো কি আছে, খুব ভালো করে দেখো। বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে। অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? এখানে যেহেতু অনুপাত আছে, পাশে আমি একটা কিছু ধরে নেব। ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 10x টাকা, আর ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 11x টাকা। পাশে কিন্তু আমরা একটা কিছু ধরে নেব, যেহেতু অনুপাত আছে। ঠিক আছে, পাশে আমরা এক্স ধরছি, ধরি ক্রয় মূল্য 10x টাকা, আর ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 11x টাকা। দেখো এখানে বিক্রয় মূল্য কিন্তু ক্রয় মূল্য থেকে বেশি, তাহলে কিন্তু লাভ হবে। অতএব লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যখন লাভ হবে তখন কিন্তু তোমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিবে, আর যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবে। ঠিক আছে, আমি শুরু করছি। দেখো ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 10x টাকা। আমি কিন্তু এটা কিন্তু ধরে নিলাম। ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 10x টাকা, আর ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 11x টাকা। ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 11x টাকা। ঠিক আছে, এইবার কিন্তু লাভ হবে, যেহেতু 11x 10x থেকে বড়, যেহেতু বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, সেক্ষেত্রে কিন্তু লাভ হবে। আর লাভের বেলায় কিন্তু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অতএব লাভ ইকুয়াল টু 11x মাইনাস 10x ইকুয়াল টু x টাকা। কমপ্লিট। লাভ হচ্ছে x টাকা। এবার আমাকে বের করতে হবে শতকরা লাভ। যখন শতকরা লাভ বা ক্ষতি বের করবে সবসময় ক্রয় মূল্য যেটা তার উপর ধরবে। যেহেতু এখানে ক্রয় মূল্য 10x টাকা, আমরা লিখবো যে 10x টাকায় লাভ হয় x টাকা। একে কত? 100 কত? যখনই শতকরা লাভ বা ক্ষতি হিসাবে সবসময় ক্রয় মূল্যটা বের করবে, কোথায় ক্রয় মূল্য লেখা আছে তার উপর লাভ হয় বা তার উপর ক্ষতি হয়। ঠিক আছে, এখানে ক্রয় মূল্য 10x, তাহলে 10x টাকা লাভ হয় x টাকা। একে কত? 100 কত? এটা কিন্তু মনে রেখে দেবে। তাহলে লিখবো আমরা 10x টাকায় লাভ হয় ইকুয়াল টু x টাকা। তাহলে 10x টাকায় লাভ হয় ইকুয়াল টু x টাকা, অতএব 1 টাকায় লাভ হয়, তাহলে x এর নিচে 10x, অতএব শতকরা মানে 100 টাকায় লাভ হয়, তাহলে x গুণন 100 আর নিচে হচ্ছে 10x। আমি আবার বলছি, যখন শতকরা লাভ বা ক্ষতি বের করবে সবসময় ক্রয় মূল্য যেটা তার উপর লাভ বা ক্ষতি হয়। এখানে যেমন ক্রয় মূল্য 10x, তাহলে 10x টাকা লাভ হয় x টাকা। একে কত? 100 কত? ঠিক আছে, মনে রেখে দিবে। তাহলে এই দুটো কেটে গেল, শূন্য কাটলো, সমান সমান 10 টাকা, সমান সমান 10 টাকা। ঠিক আছে, এবার আমরা অপশান দেখব। দেখো এ নম্বর অপশান আছে 9 টাকা, বি নম্বর অপশান 11 টাকা, সি হচ্ছে 10.1 টাকা, আর ডি হচ্ছে 10 টাকা। তাহলে আমার অ্যান্সার হবে ডি। অ্যান্সার ডি, এটা হচ্ছে অ্যান্সার। অপশান ডি হচ্ছে অ্যান্সার। তোমরা কিন্তু অবশ্যই অঙ্কটা কিন্তু পরীক্ষায় করে দেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। অঙ্কটা করবে, তারপর অ্যান্সার লিখবে। চলে আসতেছি এবার
আর নেক্সট অঙ্ক, নেক্সট হচ্ছে 1-2 নম্বর। দেখে এটা কিন্তু খুব ভালো করে দেখবে, একটা জিওমেট্রি মানে জ্যামিতির একটা শর্ট অঙ্ক, খুব ভালো করে বুঝতে হবে। কিন্তু শর্ট অঙ্ক আমি কিন্তু বুঝে দিচ্ছি, আমি একদম উপপাদ্যের মতো করে বুঝে দেবো যেন তোমাদের খুব সুবিধা হয়, বুঝতে হবে। কিন্তু দেখো আমি করছি। প্রশ্ন আছে ABCD সামান্তরিকের BC বাহুর মধ্যবিন্দু ই। ABCD একটা সামান্তরিক যার BC বাহুর মধ্যবিন্দু ই। আমরা কিন্তু জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান, ঠিক আছে। সামান্তরিকের বিপরীত কোণ সমান, আর সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তারপর বলছে ডিই এবং বর্ধিত AB পরস্পরকে এফ বিন্দুতে মিলিত হয়। ডিই এবং বর্ধিত AB পরস্পরকে এফ বিন্দুতে মিলিত হয়। বলছে এএফ এর দৈর্ঘ্য কত, আমাকে এএফ এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমি প্রথমে ছবিটা এঁকে নিই, তাহলে আমাদের বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। আমরা একটা ছবি এঁকে নিচ্ছি, চিত্র সামান্তরিক। এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। এর নাম দিচ্ছি, বলছে বিসি বাহুর মধ্যবিন্দু, এখানে দিচ্ছি বি, এখানে সি, এখানে দিচ্ছি এ, এখানে দিচ্ছি ডি। বলছে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, বিসি বাহুর মধ্যবিন্দু, এখানে মধ্যবিন্দু দিচ্ছি, এটা হচ্ছে ই, বিসি বাহুর মধ্যবিন্দু ই। তারপর বলছে ডিই এবং বর্ধিত এবি, ডিই এবং বর্ধিত এবি পরস্পরকে এ বিন্দুতে মিলিত হয়। তাহলে ডিই এবং বর্ধিত এবি, ডিই এবং বর্ধিত ইবি পরস্পর এফ বিন্দুতে মিলিত হয়, এফ বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে। এফ বিন্দুতে মিলিত হয়, এখানে হচ্ছে বি, কমপ্লিট। এখানে বলছে যে এফ এর দৈর্ঘ্য, এফ এর দৈর্ঘ্য মানে এফটা দৈর্ঘ্য, বলছে এই এবির 3/2 এবি, আবার 3AB, এবিকে 3 দিয়ে গুণ করলে তার সঙ্গে সমান, আবার 2AB, আবার 5/4 AB, মানে এফটা এবির কি হবে, দ্বিগুণ না 3 গুণ না 5-এর 4 গুণ, কত সেটা আমাকে বের করতে হবে। দেখো আমি কিভাবে করব, আমরা প্রথমে কিন্তু এই দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু তুলনা করব, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা কাজ করে নিচ্ছি, এটা তো একটা সামান্তরিক, এটা কিন্তু একটা সামান্তরিক, সামান্তরিকের কিন্তু বিপরীত বাহু সমান হয়। আমরা লিখব যে এ বি সি ডি একটি সামান্তরিক, ঠিক আছে। অতএব এ বি ইকুয়াল টু ডিসি, এ বি আর ডিসি কিন্তু সমান হবে। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান, ঠিক আছে। এইবার আমরা কিন্তু এই দুটো ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ আর হচ্ছে এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু তুলনা করব, এই দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা তুলনা করব, ত্রিভুজ দুটোকে সর্বসম করব। লিখব ত্রিভুজ সিডিই এবং ত্রিভুজ বিইএফ এর মধ্যে। দেখো তোমাদের খুব সুবিধা হবে, আমি দুটো ত্রিভুজের তুলনা করছি, তোমাদের কিন্তু একটা উপপাদ্য শেখা হয়ে যাবে, খুব ভালো করে দেখো। লিখব ত্রিভুজ সিডিই, এবং ত্রিভুজ বিইএফ এর মধ্যে আমরা কিন্তু এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করব। তুলনা করে যদি সর্বসম করতে পারি, তাহলে কিন্তু এই বাহু আর এই বাহু সমান হবে, আবার তার সঙ্গে এটা সমান, তার মানে এই বাহু মানে 2AB,
আমি আবার বলছি, যদি আমরা ত্রিভুজ দুটোকে সর্বসম করতে পারি আমরা তাহলেই লিখব যে সিডি বাহু আর বিএফ বাহু সমান, যেহেতু সর্বসম, যদি করতে পারি সর্বসম। ঠিক আছে, আগে সর্বসম করি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখো প্রথমে একটা জিনিস লক্ষ্য করো, যে বিই ইকুয়াল টু সিই, মানে সিই ইকুয়াল টু বিই, যেহেতু ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তা আমরা প্রথমে লিখব সিই ইকুয়াল টু বিই, যেহেতু ই হলো বিসি এর মধ্যবিন্দু কমপ্লিট। আচ্ছা, আবার দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। কোণ সিইডি ইকুয়াল টু কোণ বিইএফ, বিপ্রতীপ কোণ। এই দুটা কোণ তো বিপ্রতীপ কোণ, লিখব কোণ সিইডি ইকুয়াল টু কোণ বিইএফ, পাশে লিখছি বিপ্রতীপ কোণ। ঠিক আছে, আবার দেখো এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ সমান। এখন তোমাদের প্রশ্ন, কেন সমান? সমানটা কেন? যেহেতু এই বাহু আর এই বাহু সমান, মানে এ এফ সমান্তরাল ডিসি, সামান্তরিকের বিপরীত বাহু কিন্তু সমান্তরাল হয়। তাহলে আমরা লিখতে পারি এ এফ সমান্তরাল ডিসি এবং ডিএফ উহাদের ভেদক, তাহলে আমরা লিখব যে কোণ বিএফই আর কোণ সিডিই, তাহলে আমরা লিখব যে কোণ সিডিই ইকুয়াল টু কোণ বিএফই, যেহেতু সিডি সমান্তরাল এএফ, এই দুটো বাহু কিন্তু সমান্তরাল, এটা একটা ভেদক, এবং ডিএফ উহাদের ভেদক, তাহলে যার জন্য দুটো কোণ কিন্তু সমান হলো। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই দুটো কোণ কেন সমান? কারণ এ এফ আর সিডি এই দুটো বাহু কিন্তু সমান্তরাল, এইরকম দুটো বাহু সমান্তরাল আছে, আর এটা একটা ভেদক আছে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ কী হবে? সমান হবে। এটাকে বলা হচ্ছে একান্তর কোণ। এটাকে কি বলা হয়? একান্তর কোণ। এটা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, এইবার দেখো দুটো কোণ একটা বাহু, মানে একটা ত্রিভুজের দুটো কোণ একটা বাহু, অপর ত্রিভুজের দুটো কোণ একটা বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজ সিডিই সর্বসম ত্রিভুজ বিইএফ। এখানে লিখে দিচ্ছি সর্বসমতার এস এ শর্তানুসারে। ঠিক আছে, মানে বাহু কোণ এই শর্ত অনুসারে ত্রিভুজ দুটো সর্বসম। এইবার ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে আমি বলতে পারি সিডি ইকুয়াল টু বিএফ, তাহলে কিন্তু এই দুটো বাহু কিন্তু সমান হবে, যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম হলে আমি যা ইচ্ছা তা লিখতে পারি, যেহেতু সর্বসম, সব দিক দিয়ে সমান, তাহলে এই সিডির সঙ্গে বিএফ কি সমান? আমি নিচে লিখতে পারি অতএব সিডি ইকুয়াল টু বিএফ, ঠিক আছে। কিন্তু সিডির সঙ্গে তো এবি সমান, কিন্তু সিডির সঙ্গে কি এবি সমান? তো সিডি আর এবি সমান, কিন্তু সিডি ইকুয়াল টু এবি, তাই না? তাহলে এবি ইকুয়াল টু বিএফ, সিডির সঙ্গে বিএফ সমান, সিডির সঙ্গে এবি সমান, এবি আর বিএফ সমান, তার মানে এবি আর বিএফ কি সমান? আমি লিখতে পারি অতএব এবি ইকুয়াল টু বিএফ, ঠিক আছে। এবির সঙ্গে বিএফ সমান, আমি আবার বলছি এই বাহুর সঙ্গে এই বাহু সমান, কিন্তু এই দুটো বাহু সমান, তার মানে এই দুটো বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, আবার এর সঙ্গে এটা সমান, তার মানে এই দুটো বাহু কি হয়ে গেল? সমান। আচ্ছা, এই দুটো বাহু সমান, তার মানে আমরা লিখতে পারি
যে এ এফ ইকুয়াল টু এ বি প্লাস বিএফ, এ বি প্লাস বিএফ। এফ মানে কি? এফ মানে এ বি প্লাস বিএফ, এফ মানে হচ্ছে এ বি প্লাস বিএফ, তাহলে এটা তো এ বি ঠিকই আছে। এবার বিএফ সমান কি? বিএফ সমান এ বি, দেখো এখানে বিএফ ইকুয়াল টু কি? এ বি, তাহলে বিএফ এর জায়গায় আমি কি লিখবো? এ বি, তাহলে সমান সমান কি হচ্ছে? টু এ বি, তাহলে এফ ইকুয়াল টু টু এ বি। কমপ্লিট। খুব ভালো করে বুঝতে পারলে দেখো এইভাবে করে দিবে, স্যাররা খুব খুশি হবে। তাহলে এ এফ ইকুয়াল টু টু এ বি। এবার অপশান দেখবো, এক নম্বর এ নম্বর হচ্ছে 3/2 এ বি, বি নম্বর হচ্ছে 3 এ বি, সি হচ্ছে 2 এ বি, আর ডি হচ্ছে 5/4 এ বি। তাহলে আমার অ্যান্সার সি। আমরা এই অ্যান্সার লিখবো এখানে সি, সি নম্বর অ্যান্সার। ঠিক আছে, তোমরা অবশ্যই পরীক্ষা এইভাবে করে দিলে তোমাদের স্যাররা কিন্তু খুব খুশি হবে, একদম বুঝিয়ে দিবে। ত্রিভুজ দুটোর মধ্যে তুলনা করবে, দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু এই বাহুর সঙ্গে এই বাহু সমান, আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা হচ্ছে বিপরীত কোণ। আবার দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ কেন একান্তর কোণ হচ্ছে? যেহেতু সিডি সমান্তরাল এ বি এবং ডিএফ উহাদের ভেদক। সিডি সমান্তরাল এ বি, সিডি সমান্তরাল এ এফ এবং ডিএফ উহাদের ভেদক। এখানে লেখা সিডি সমান্তরাল এ এফ এবং ডিএফ উহাদের ভেদক, অতএব এটা কিন্তু একটা একান্ত কোণ। অতএব ত্রিভুজদ্বয় সর্বসম। যদি ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয় তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুর সমান, কিন্তু এই বাহুর সঙ্গে তো এই বাহু সমান, তাহলে এই বাহু সমান, এই দুটো বাহু সমান। অতএব এফ সমান কি? এফ সমান মানে এ বি প্লাস বিএফ, এফ মানে হচ্ছে এ বি প্লাস বিএফ। এবার বিএফ সমান কি? বিএফ সমান হচ্ছে এ বি, বিএফ আর এ বি সমান, তাহলে বিএফ এর জায়গায় আমি কিনে এ বি, তার মানে 2 এ বি। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট প্রশ্নে। খুব ভালো করে দেখবে, এইভাবে করে দিবে, তোমার স্যার খুব খুশি হবে। নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে 1-3 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের পরিধিস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাস কত সেটা আমাকে বের করতে হবে। আমি একটা কথা বলছি, তোমরা কিন্তু এই ফর্মুলাটা অবশ্যই মনে রেখে দিবে। দুটি বিন্দুর মধ্যে দূরত্বর ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। আমি আবার বলছি, রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। আমি লিখছি, প্রথমে দুটো বিন্দু স্থানাঙ্ক লিখছি, একটা বৃত্ত আঁকা নিচ্ছি। প্রথমে একটা বৃত্ত আঁকা নিচ্ছি, এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, এটা বিন্দু, এখানে দিচ্ছি ও, এটা দিচ্ছি এ। ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0 আর এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,4, 3,4। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি ও ইকুয়াল টু 0,0 আর ধরি এ ইকুয়াল টু 3,4। এবার আমরা কিন্তু ও এ মানে হচ্ছে দুটো বিন্দুর দূরত্ব বের করব। ও আর এ বিন্দুর মধ্যে দূরত্ব কত সেটা বের করব, সেটাই হচ্ছে ব্যাসার্ধ। এটা কিন্তু ব্যাসার্ধ বাড়াবে। একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তবেই আমরা কিন্তু ব্যাস পাবো। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস। তাহলে আমরা লিখছি ও এ ইকুয়াল টু, আমি প্রথমে কিন্তু ফর্মুলা লিখে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে x1 মাইনাস x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। দেখো x1 হচ্ছে 0 আর x2 হচ্ছে 3, y1ও 0 আর y2 হচ্ছে 4। এই মানটা আমাকে বসাতে হবে। আমি আবার বলছি, x1 হচ্ছে 0, x2 হচ্ছে 3, y1 হচ্ছে 0 আর y2 হচ্ছে 4।
এই মান আমাকে এখানে বসাতে হবে। তাহলে এখানে হচ্ছে 0 - 3 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে 0 - 4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবারও একটা স্টেপ, এবার 0 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে -3 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস এটাও তাই -4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবার রুটের মধ্যে এটা হচ্ছে +9, যখন আমরা স্কোয়ার করব তখন মাইনাস কিন্তু থাকবে না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটাও তো স্কোয়ার করলে কিন্তু এটা হয়ে যাবে 16 একক। এবার রুটের মধ্যে হচ্ছে 25 = 5। তাহলে এখানে কিন্তু আমরা ব্যাসার্ধ পেলাম, ব্যাসার্ধ = 5 একক। আমরা লিখব যে ব্যাসার্ধ = 5 একক। কিন্তু বলছে ব্যাসের দৈর্ঘ্য কত, আমাকে বের করতে হবে ব্যাসের দৈর্ঘ্য। অতএব ব্যাস = 2 × 5 = 10 একক। তাহলে ব্যাস হবে হচ্ছে 10 একক। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 5 একক, অপশান বি হচ্ছে 4 একক, অপশান সি হচ্ছে 3 একক, আর অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে এর মধ্যে তো কোনোটিই হচ্ছে না, তাহলে আমার অ্যান্সার হবে ডি। এটা হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে অ্যান্সার। এর মধ্যে তিনটার মধ্যে কোনোটিই হবে না, অতএব ডি অ্যান্সার। তাহলে তোমরা কিন্তু এই ফর্মুলা কিন্তু অবশ্যই কিন্তু মনে রেখে দিবে যে দুটো বিন্দুর মধ্যে যখন তুমি দূরত্ব বের করবে, ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 1-এর 4 নম্বর। দেখো প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে কিন্তু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এবার কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান কি, √2 × বাহু, √2 × বাহু, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত, মানে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার। আমরা যদি বাহু পেয়ে যাই তার স্কোয়ার করলে কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। তাহলে আমরা কিন্তু এই কর্ণের দৈর্ঘ্য থেকে কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা বের করে নেব। ঠিক আছে, আমরা একটা বর্গক্ষেত্র আঁকাচ্ছি, ঠিক মনে করি এরকম একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রে কিন্তু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 12√2 সেমি। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 12√2 সেমি। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু বাহু বের করব, আমরা এখান থেকে কি বের করব, বাহু। আমরা কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা ছোট হাতের এ ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এই যে বর্গক্ষেত্র, এর নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, বাহু হচ্ছে এ সেমি, এটা হচ্ছে এ সেমি। ঠিক আছে, এ সেমি। আচ্ছা, এবার আমি বর্গক্ষেত্রের সম্বন্ধে তোমাদের একটা কথা বলছি, মানে যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ এবং কর্ণ দুটি সমান, তাকেই কিন্তু বর্গক্ষেত্র বলে। আমি আবার বলছি, সংজ্ঞাটা অবশ্যই খুব ভালো করে মনে রেখে দিবে, যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি মানে সমকোণ এবং কর্ণ দুটি সমান, তাকেই কিন্তু বর্গক্ষেত্র বলে। রম্বসেরও কিন্তু 4টি বাহু সমান, কিন্তু রম্বসের কোণ কিন্তু সমকোণ না, কিন্তু মানে 90 ডিগ্রি না কিন্তু, এবং কর্ণ দুটি কিন্তু অসমান, এই জন্য একে বলা হচ্ছে রম্বস। আর বর্গক্ষেত্রে কিন্তু 4টা বাহু সমান, প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং কর্ণ দুটি সমান, এটাই কিন্তু পার্থক্য। ঠিক আছে, তাহলে এখানে বর্গক্ষেত্রে কিন্তু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা এখান থেকে কিন্তু বাহু বার করব। আমরা যখনই বাহু পেয়ে যাব, বাহু স্কয়ার করলেই তো ক্ষেত্রফল। ঠিক আছে,
আমরা বাহু ধরে নিয়েছি ছোট হাতের এ সেমি, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ছোট হাতের এ সেমি। তাহলে আমরা কিন্তু কর্ণের দৈর্ঘ্য বের করব। এবার তোমাদের প্রশ্ন যে আপনি কেন কর্ণের দৈর্ঘ্য বার করছেন, কর্ণের দৈর্ঘ্য কেন বের করছেন? কারণ হচ্ছে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই বের করবো, শর্তানুযায়ী সমান করব। এটা কিন্তু লক্ষ্য করবে, যেটা দেওয়া আছে আমরাও কিন্তু সেটা বের করবো করে শর্তানুযায়ী দুটো কী করবো, সমান করব। তাহলেই কিন্তু যেটা চাবে সেটা আমি পেয়ে যাব কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমিও কর্ণের দৈর্ঘ্য বার করব। আমি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিছি, নিয়ে কর্ণ বার করবো, কারণ শর্তানুযায়ী সমান। এখান থেকে এ কত সেটা আমি পেয়ে যাবো। এ মানে হচ্ছে বাহু। যখনই আমি বর্গক্ষেত্রে বাহু পেয়ে গেলাম তখন ক্ষেত্রফল বলো আর যাই বলো সবই তুমি বর্গক্ষেত্রে পেয়ে যাবে। বাহু জানলে তোমার সব কিছুই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখছি অতএব কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু এ। ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। এখানে বাহু হচ্ছে এ সেমি। শর্ত অনুসারে এটা ইকুয়াল টু 12√2 লিখব। শর্তানুসারে √2 ইন্টু এ ইকুয়াল টু 12√2, √2 ইন্টু এ ইকুয়াল টু 12√2। অতএব এ ইকুয়াল টু এখানে হচ্ছে 12√2 আর নিচে √2। √2 এখানে ইন্টু আছে, ওপার গেলে কিন্তু ডিভাইডেড, মানে নিচে ভাগ হবে কিন্তু, যেহেতু ইন্টু আছে ওপার গেলে ডিভাইডেড। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ইন্টু থাকলে ডিভাইডেড। তাহলে এই দুটো কেটে গেল। অতএব এ ইকুয়াল টু 12। এ মানেই কিন্তু আমরা বাহু পেয়ে গেলাম, বর্গক্ষেত্রে বাহু পেয়ে গেছি। একটু লিখে নিচ্ছি যে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 12 সেমি। তাহলে আমরা কিন্তু বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেছে। এখন তোমার ক্ষেত্রফল মানেই হচ্ছে বাহু স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তার মানে 12 তার হোল স্কয়ার। আমি লিখছি অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 12 তার হোল স্কয়ার বর্গ সেমি। তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কয়ার। ঠিক আছে, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। ঠিক আছে, মনে রেখে দিও। সমান 144 বর্গ সেমি। কমপ্লিট। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেমি। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 72 বর্গ সেমি, অপশান বি হচ্ছে 18 বর্গ সেমি, অপশান সি হচ্ছে 288 বর্গ সেমি, আর অপশান ডি হচ্ছে 144 বর্গ সেমি, অপশান ডি। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান ডি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরীক্ষা আসলে কিন্তু তোমরা এভাবে করে উত্তর লিখবে, তাহলে স্যাররা খুব সন্তুষ্ট হবে। ঠিক আছে, এইভাবে তোমরা করবে। এবার চলে আসতেছি আর নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 2-1 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? আমি আবার বলছি, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? দেখো এখানে বলা আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। আমি কিন্তু এর আগে বলেছি অঙ্কে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই ধরে নেব। এখানে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, আমরা কিন্তু লিখব ধরি বিক্রয় মূল্য 100 টাকা। আর যদি থাকে ক্রয় মূল্যের উপর 20% লাভ, ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। অঙ্কে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই ধরে নেব। কিন্তু যেহেতু এখানে অঙ্কে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, আমরা লিখব ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই ধরে নেব। লিখি ধরি, এখানে লিখব ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা।
ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রেখে দিবে। অঙ্কে যেটা দেওয়া থাকবে, যদি বিক্রয় মূল্য উপর 20% লাভ দেয়, আমরা ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা, আর যদি ক্রয় মূল্য উপর 20% লাভ দেওয়া থাকে, ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা, যা দেওয়া থাকবে সেটাই ধরবে, তাহলে অঙ্ক তোমার করতে খুব সুবিধা হবে। দেখো এখানে ধরছি বিক্রয় মূল্য পর 20% লাভ, আমরা ধরি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তার মানে 100 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ করেছে। 100 টাকা দিয়ে তুমি একটা দ্রব্য বিক্রি করে তোমার 20 টাকা লাভ হলো, তাহলে তুমি দ্রব্যটা কত দিয়ে কিনেছো? 100 বিয়ে 20, 80 টাকা। যখন আমরা বিক্রয় মূল্য ধরবো, লাভ হলে বিয়োগ করব কিন্তু, আর ক্ষতি হলে কিন্তু যোগ করব, মানে বিপরীত কিন্তু। আর যখন আমরা ক্রয় মূল্য 100 ধরবো, আর লাভ হলে আমরা যোগ করব, লাভ হলে যোগ আর ক্ষতি হলে বিয়োগ, এটা কিন্তু ক্রয় মূল্য ধরলে। আর যখন আমরা বিক্রয় মূল্য ধরবো, যেমন এখানে বিক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা বিক্রি করে তোমার 20 টাকা লাভ, তুমি কিনেছো কত? নিশ্চয় 80 টাকা কিনেছো। আর তুমি 120 টাকায় কিনে যদি 100 টাকা বিক্রি হতো, তোমার ক্ষতি হয়ে গেল, তাই তো? মানে বিক্রয় মূল্য পুরো 20% লাভ, ধরি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকা বিক্রি তোমার 20 টাকা লাভ, 100 টাকায় বিক্রি করে তোমার 20 টাকা লাভ, তুমি কত দিয়ে কিনেছো? 80 টাকা, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে তোমরা কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখা দিবে, যখন তুমি বিক্রয় মূল্য 100 টাকা ধরবে, যদি লাভ হয় তাহলে বিয়োগ করবে, আর ক্ষতি হলে যোগ করবে। আর যদি ক্রয় মূল্য 100 টাকা ধরো, তাহলে লাভ হলে যোগ, ক্ষতি হলে বিয়োগ, এটা কিন্তু মনে রাখা দেবে। তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্য ইকুয়াল টু, আমরা লিখে নিচ্ছি যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে যে আমার 100 টাকা দেয় বিক্রি করে 20 টাকা লাভ হয়েছে, তাহলে আমি কিনেছি কত দিয়ে? 100 বিয়োগ 20, 80 টাকায়। নিশ্চয় 80 টাকায় কিনে 100 টাকা বিক্রি করেছে, আমার 20 টাকা লাভ হয়েছে, সে বিক্রয় মূল্যের উপর 20%। এখন ক্রয় মূল্যের উপর কত সেটা আমাকে বের করতে হবে। লিখবো অতএব লাভ ইকুয়াল টু, অতএব লাভ, তাহলে এই যে বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য বাদ দেবো, লাভ হলে কিন্তু এই যেটা বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো, তাহলে আমি কিন্তু লাভ পাবো। অতএব লাভ ইকুয়াল টু 100 বিয়োগ 80 ইকুয়াল টু 20 টাকা। ঠিক আছে, এবার আমরা কিন্তু ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বার করবো। ক্রয় মূল্য উপর মানে 80 টাকায় লাভ হয় 20 টাকা, একে কত? 100 কত, মানে ক্রয় মূল্য উপর, এখানে ক্রয় মূল্য কিন্তু যে 80 টাকা, ক্রয় মূল্য 80, মানে 80 টাকায় লাভ হয় 20 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 80 টাকায় লাভ হয় ইকুয়াল টু 20 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 20 নিচে 80 টাকা, অতএব শতকরা মানে 100 টাকায় কত লাভ হয়? লাভ হয় 20 ইন্টু 100, তার নিচে হচ্ছে 80, কাটলে হচ্ছে 4 দিয়ে কাটলে হচ্ছে 25, সমান সমান হচ্ছে 25 টাকা। অতএব লাভ ইকুয়াল টু 25%, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে শতকরা ক্রয় মূল্য পর শতকরা লাভ কত? 25 টাকা। খুব ভালো করে মনে রাখা দিবে। এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, মানে এবিসি ত্রিভুজের এবি আর এসি দুটো বাহু সমান। আমরা জানি কোনো ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয়, সেই ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের 3টি বাহু সমান, অর্থাৎ 3টা কোণই সমান, তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, বলছে এবি ইকুয়াল টু এসি, ই ও এফ যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। ই আর এফ হচ্ছে এবি এবং এসি এর মধ্যবিন্দু। বলছে এডি বিসি এর উপর লম্ব, এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। এডি ইকুয়াল টু 4 সেমি আর ইএফ ইকুয়াল টু 3 সেমি হলে হচ্ছে বিডি ও এবি এর দৈর্ঘ্য কত। তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নিই, তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। একটা সমদ্বিবাহু ত্রিভুজ
এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, নাম দিচ্ছি এ বি সি। আর এডি হচ্ছে লম্ব, এডি লম্ব মানে একদম মাঝখানে চলে আসবে, লম্ব, এডি হচ্ছে লম্ব। এডি হচ্ছে কত, এডির মাপ দেওয়া আছে 4 সেমি, এটা হচ্ছে 4 সেমি। আচ্ছা এবার ইএফ, এবি, ইএফ হচ্ছে এবি ও এসি এর মধ্যবিন্দু, ইএফ এখানে হচ্ছে ই আর এখানে হচ্ছে এফ। এবার ইএফ যুক্ত করছি, ইএফ যুক্ত করি। ইএফ হচ্ছে এবি আর এসি এর এবি এর মধ্যবিন্দু হচ্ছে ই আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। আমরা কিন্তু জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা বা সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর 1 নম্বর সমান্তরাল আর 2 নম্বর হচ্ছে অর্ধেক। এই বাহুটা কিন্তু, এই গোটা বাহুটার কিন্তু অর্ধেক হবে। তার মানে এই বাহুটা কিন্তু এই বাহুর সমান হবে অথবা এর সমান হবে। ঠিক আছে, এই ইএফ আর বিডি কিন্তু সমান হবে, যেহেতু বিসি এর অর্ধেক আবার বিডি, তার মানে ইএফ হচ্ছে বিডির সঙ্গে সমান। ঠিক আছে, আচ্ছা এবং ইএফ 3 সেমি, ইএফ এই ইএফটা দেওয়া আছে, এটা হচ্ছে 3 সেমি, এই ইএফ বাহুটা হচ্ছে 3 সেমি, তার মানে বিডিও কিন্তু 3 সেমি হবে। ঠিক আছে, মানে ইএফ ইকুয়াল টু হাফ বিসি, আবার বিডি ইকুয়াল টু হাফ বিসি। ঠিক আছে, বিডি কিন্তু বিসির অর্ধেক, যেহেতু ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ইএফ কিন্তু বিসির অর্ধেক, আবার বিডিও কিন্তু বিসির অর্ধেক, তার মানে ইএফ আর বিডি কী হবে, সমান হবে। ঠিক আছে, বলছে এবং এবি এর দৈর্ঘ্য কত, আমরা যদি এই বাহুটা পাওয়া যায় আর লম্ব আর ভূমি পাই তাহলে অতিভুজ, এবি মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ সমান রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পরে আসছি, তাহলে প্রথমে আমরা লিখছি যে ত্রিভুজ এ বিসি এর এবি ইকুয়াল টু এসি, এবি ইকুয়াল টু এসি। এবার লিখবো ইএফ ইকুয়াল টু হাফ বিসি, লিখবো ইএফ, একটু মানটা লিখে নিচ্ছি, ইএফ ইকুয়াল টু 3 সেমি আর এডি ইকুয়াল টু 4 সেমি। এবার ইএফ ইকুয়াল টু হাফ বিসি, ইএফ ইকুয়াল টু হাফ বিসি, যেহেতু ই ও এফ ইউএফ এবি ও এসি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, আমি আবার বলছি, আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে এই ইএফ ইকুয়াল টু হাফ বিসি। ঠিক আছে, ইএফ ইকুয়াল টু হাফ বিসি, আবার বিডি ইকুয়াল টু হাফ বিসি। আমরা লিখতে পারি এখানে যে বিডি ইকুয়াল টু হাফ বিসি, বিডি ইকুয়াল টু হাফ বিসি, যেহেতু ডি হলো বিসি এর মধ্যবিন্দু, যেহেতু ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তার লক্ষ্য করো ইএফ হচ্ছে হাফ বিসি, আবার বিডিও হাফ বিসি, তার মানে ইএফ ইকুয়াল টু বিডি, ইএফ ইকুয়াল টু হাফ বিসি, বিডি ইকুয়াল টু হাফ বিসি। দেখো এই দুটোর সমান, অতএব বিডি ইকুয়াল টু ইএফ, বিডি ইকুয়াল টু ইএফ। ঠিক আছে, এখানে ইএফ এর মান কত আছে, ইএফ এর মান আছে 3 সমান 3 সেমি, অতএব বিডি ইকুয়াল টু 3 সেমি। তাহলে বিডি 3 সেমি, আমার একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 3 সেমি। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি,
ইএফ ইকুয়ালটা হাফ বিসি, আবার বিডিও হচ্ছে হাফ বিসি, যেহেতু ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আবার এখানে এবি আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে ইএফ, তাই না? আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, সমান্তরাল ও অর্ধেক, তাহলে ইএফটা বিসির অর্ধেক, আবার বিডিও হচ্ছে বিসির অর্ধেক, তার মানে ইএফ আর বিডি কি হবে? সমান হবে। ইএফ ইকুয়ালটা হাফ বিসি, বিডি ইকুয়ালটা হাফ বিসি, এটা তাহলে এই দুটো কী হবে? এই দুটো হচ্ছে সমান, সেটা হচ্ছে 3 সেমি, বিডি 3 সেমি। এবার চলে আসবো আমি এ বি ডি ত্রিভুজ, এই ত্রিভুজ এটা লম্ব, এটা ভূমি, আমি অতিভুজ বার করব। লিখবো ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এর এর লম্ব ব্র্যাকেটে এডি ইকুয়াল টু 4 সেমি। ত্রিভুজ এ বি ডি এর ভূমি বিডি, ভূমি বিডি ইকুয়াল টু 3 সেমি। ত্রিভুজ এ বি ডি এর অতিভুজ এ বি ইকুয়াল টু কত বের করবো? অতিভুজটা বের করবো, তাহলে লিখবো এ বি ইকুয়াল টু রুটের মধ্যে, আমরা জানি অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে লম্ব হচ্ছে 4, তার হোল স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক, সেমি, পাশে হচ্ছে সেমি, সমান সমান রুটের মধ্যে 16 প্লাস 9 রুট 25 সমান সমান 5 সেমি, 5 সেমি। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এখানে বলছে বিডি ও এবি এর দৈর্ঘ্য কত, বলছে বিডি ও এবি এর দৈর্ঘ্য কত, আর আমরা লিখবো যে বিডি ইকুয়াল টু 3 সেমি আর এবি ইকুয়াল টু 5 সেমি। এটা হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। খুব ভালো করে দেখো, খুব ভালো করে তোমরা কিন্তু এইভাবে পরীক্ষায় করবে, ঠিক আছে? এবার চলে আসতেছি নেক্সট, আর নেক্সট হচ্ছে 2-3 নম্বর। দেখো প্রশ্ন আছে x,5 এবং -4,7 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের দূরত্ব 2 একক। দুটো বিন্দু আছে যাদের মধ্যে সংযোজক যে রেখাংশ আছে তার দূরত্ব হচ্ছে 2 একক হলে হচ্ছে এক্স এর মান কত? দুটো বিন্দু আমি একটু চিত্র দেখে দিচ্ছি, ঠিক এরকম দুটো বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এটা দিচ্ছি এ, আর এখানে একটা বিন্দু আছে, এটা দিচ্ছি বি। এ হচ্ছে x,5 আর এটা হচ্ছে -4,7, ঠিক আছে? কিন্তু এই দুটো বিন্দুর দূরত্ব হচ্ছে 2 একক, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিন্তু 2 একক বলছে, তাহলে এক্স এর মান কত? আমরাও কিন্তু এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করবো, করে শর্ত অনুসারে 2 এর সঙ্গে সমান করব। এখানে দুটো বিন্দুর দূরত্ব দেওয়া আছে 2 একক, আমরাও দুটো বিন্দুর দূরত্ব বের করব, মানে এ বি কত, এ বি সমান কত সেটা বের করব। তার ফর্মুলা হচ্ছে এক্স রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে একক, আমরাও বের করব। ঠিক আছে, দেখ আমি করছি। প্রথমে লিখব ধরি a ইকুয়াল টু x,5 আর ধরি b ইকুয়াল টু -4,7 -4,7, অতএব এ বি ইকুয়াল টু রুটের মধ্যে x1 মাইনাস মানে প্লাস 4, ফর্মুলার মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, কিন্তু মাইনাস মানে প্লাস, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস 5 - 7 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যখন আমরা বের করব তার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস
y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, মনে রেখে দিবে। সমান সমান, দেখো এটা কিন্তু একটা ফর্মুলা করবে, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এর 7 থেকে 5 বাদ দিলে -2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। 7 থেকে 5 বিয়োগ করলে -2 তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x, এটা হচ্ছে 8x প্লাস 16 প্লাস 4। যখন আমরা স্কোয়ার করব তখন মাইনাসটা কিন্তু উঠে প্লাস হয়ে যাবে, পাশে হচ্ছে একক। এবার আরও একটা স্টেপ, রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 আর 4 20 এত একক। এটা কিন্তু দুটা বিন্দুর মধ্যে দূরত্ব, কিন্তু অঙ্কে দেওয়া আছে দুটা বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 2 একক। তাহলে শর্তানুসারে এই দুটা কি হবে? সমান। শর্তানুসারে এটার সঙ্গে ওটা কি হবে? সমান। শর্তানুসারে আমরা লিখব শর্তানুসারে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 20 ইকুয়াল টু 2। শর্তানুসারে কিন্তু দুটা সমান হবে। এবার আমি উভয় পক্ষে বর্গ করব। যখন আমরা রুটকে তুলব তখন আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ। তাহলে রুটটা কিন্তু উঠে যাবে, স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যাবে। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 20 ইকুয়াল টু 4। এবার আমরা 4টাকে এবার নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 20 মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু একটা বর্গের ফর্মুলা করবে। বর্গ মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এর মধ্যে কি এখান থেকে আমরা কিন্তু এই ফর্মুলা পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। এখান থেকে কিন্তু এটা চলে আসবে, এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু এখান থেকে আমরা বের করবো, কিন্তু করছি। দেখো এক্স স্কোয়ারকে এক্স তার হোল স্কোয়ার প্লাস 16কে 4 তার হোল স্কোয়ার, মাঝখানে 2 ইন্টু এক্স ইন্টু 4। দেখো গুণ করলে কিন্তু 8x। ঠিক আছে, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমি কিন্তু স্কোয়ার তুলে দেবো, স্কোয়ার তুলে দিলে কিন্তু রুট হয়, কিন্তু 0-এর উপর তার রুট দেওয়া যায় না, 0-র তো রুট আবার কি। তাহলে আমরা লিখবো যে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু -4। তাহলে এক্সের মান কত হলো? -4। আমরা অ্যান্সার লিখবো যে এক্স ইকুয়াল টু -4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কিন্তু দুটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করব, শর্তানুসারে সেটা ইকুয়াল টু 2। এখান থেকে আমরা কিন্তু এক্সের মান বের করব। খুব ভালো করে দেখানো, পরীক্ষা এইভাবে করে দিবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-4 নম্বর দেখো প্রশ্ন দেওয়া আছে, একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 10.5 সেমি হলে, অর্ধবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 10.5 সেমি হলে তার পরিধি কত? অর্ধবৃত্তের আমাকে পরিধি বের করতে হবে। আমি একটু ছবি দেখা দিচ্ছি। মনে করো এটা এর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর সেমি। ঠিক আছে, এটা কিন্তু একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত। আচ্ছা দেখো এই অর্ধবৃত্তের পরিধি মানে কি? অর্ধবৃত্তের পরিধি মানে অর্ধ পরিধি প্লাস ব্যাস। অর্ধবৃত্তের পরিধি মানে অর্ধ পরিধি প্লাস ব্যাস। এটা হচ্ছে অর্ধ পরিধি, এটা হচ্ছে অর্ধ পরিধি, আর এটা হচ্ছে ব্যাস।
এই দুটোর যোগফলই হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। আমরা প্রথমে একটু লিখে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর, ধরি ব্যাসার্ধ আর ইকুয়াল টু, আচ্ছা ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 10.5 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 10.5 সেমি। এবার আমাকে অর্ধবৃত্তের পরিধি বের করতে। অর্ধবৃত্তের পরিধি মানে অর্ধ পরিধি প্লাস ব্যাস। আমরা লিখব অর্ধবৃত্তের পরিধি ইকুয়াল টু অর্ধ পরিধি প্লাস ব্যাস। এই দুটা মিলা পাশে হচ্ছে একক। এই দুটোর যোগফল হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। অর্ধ পরিধি মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অর্ধ পরিধি, আর এটা হচ্ছে ব্যাস। এই মিলা হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। এবার অর্ধ পরিধি কি? 2πr/2, এটা হচ্ছে অর্ধ পরিধি। পরিধি হচ্ছে 2πr, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিধি, প্লাস ব্যাস হচ্ছে 2r, ব্যাস কি 2r। ঠিক আছে, এই দুটোর যোগফল এর কাটলো এত একক সমান সমান πr প্লাস 2r এত একক। এটাই হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। অর্ধপরিধি আর ব্যাস যোগ করলে হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। অর্ধপরিধি মানে 2πr/2, কাটলে πr, আর ব্যাস হচ্ছে 2r। এখান থেকে আর কমন নাও, তাহলে ব্র্যাকেটে হচ্ছে পাই প্লাস 2। এইবার আর, এবার মান বসিয়ে দিচ্ছি। এবার আর এর মান হচ্ছে 10.5, এটা হচ্ছে 22/7 প্লাস 2 এত সেমি। ঠিক আছে, অর্ধ পরিধি প্লাস ব্যাস। অর্ধ পরিধি 2πr/2, তাহলে πr প্লাস 2r, এখান থেকে আর কমন নিলাম, পাই প্লাস 2। এবার আর এর মান 10.5, পায়ের মান 22/7 2, তাহলে 10.5 আর লসাগু হচ্ছে 7, তাহলে 22 প্লাস 14 সেমি। এবার এখানে করছি, তাহলে 10.5 ইন্টু 22 আর 14 মানে 36, 36-এর নিচে 7, 36-এর 7, দশমিকের জন্য একটা 10, 7 দিয়ে 7 15 105। এবার 5 দা কাটলে 2, 5 দা কাটলে 3, 2 দা কাটলে 18 এত সেমি। তাহলে 3 18 54 সেমি, 54 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অর্ধবৃত্তের পরিধি হচ্ছে 54 সেমি। তাহলে কিন্তু ফর্মুলাটা কিন্তু তোমরা অবশ্যই মনে রেখে দিবে, তোমরা এইভাবে করবে, খুব ভালো হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 2 এর 5 নম্বর। দেখো বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণীগুলির মধ্যবিন্দু দেওয়া আছে। প্রথমটা 10, তারপর 20, তারপর 30, তারপর 40, তারপর 50 ... বলছে যে শ্রেণীটির মধ্যবিন্দু 30, যার মধ্যবিন্দু 30, এই যেটা যার মধ্যবিন্দু 30, সেটি কি হবে? বলছে যে শ্রেণীর মধ্যবিন্দু 30 সেটি কি হবে? মধ্যবিন্দু কি? মধ্যবিন্দু হচ্ছে উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, না উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2। মধ্যবিন্দু হচ্ছে উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2, এটা হচ্ছে মধ্যবিন্দু। আমরা একটু লিখে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি। ধরি উচ্চ সীমা ইকুয়াল টু এ, আর ধরি নিম্ন সীমা ইকুয়াল টু বি। তার মানে এখানে এ গ্রেটার দেন বি। এখানে কিন্তু এ কিন্তু বি এর থেকে কিন্তু বড়, অতএব মধ্যবিন্দু
অতএব মধ্যবিন্দু সমান কী হবে, যে উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2, মানে a প্লাস বি বাই 2। শর্ত অনুসারে এটা ইকুয়াল টু 30, যে শ্রেণীটির মধ্যবিন্দু 30, মানে শর্ত অনুসারে এটা ইকুয়াল টু 30। শর্তানুসারে a প্লাস বি বাই 2 ইকুয়াল টু 30, অতএব a প্লাস বি ইকুয়াল টু 60। এটা হচ্ছে 1 নং সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এইবার একটা জিনিস দেখো, যে মধ্যবিন্দুগুলির মধ্যে পার্থক্য হচ্ছে 10, মানে একটা মধ্যবিন্দু থেকে তার অপর মধ্যবিন্দু, তার পরের মধ্যবিন্দু 10 বেশি, আর পরের মধ্যবিন্দু থেকে আগের মধ্যবিন্দু কিন্তু 10 কম। খুব ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা মধ্যবিন্দু কিন্তু 10 করে বেশি। তার মানে মধ্যবিন্দু যদি পরের মধ্যবিন্দু 10 বেশি হয়, তাহলে আমরা লিখতে পারি উচ্চসীমা মাইনাস নিম্নসীমা ইকুয়াল টু 10, তাহলে ওদের মধ্যে পার্থক্য 10 হবে। আমি লিখছি এখানে মধ্যবিন্দুগুলির মধ্যে পার্থক্য 10, অর্থাৎ একটি মধ্যবিন্দু অপর মধ্যবিন্দু থেকে 10 বেশি বা কম। যদি আমরা ধরি 10 হচ্ছে 20 থেকে 10 কম, বা 20 হচ্ছে 10-এর থেকে 10 বেশি, ঠিক আছে, বেশি বা কম। অতএব a মাইনাস বি ইকুয়াল টু 10, অতএব উচ্চসীমা মাইনাস নিম্নসীমা সমান কত হবে, 10 হবে। যেহেতু মধ্যবিন্দুগুলি পার্থক্য 10, অতএব উচ্চসীমা মাইনাস নিম্নসীমা দুটোর মধ্যে পার্থক্য ডিফারেন্স 10 হবে। এটা আমরা ধরে নিচ্ছি 2 নং সমীকরণ। এবার 1 আর 2 আমরা কিন্তু সমাধান করব, তাহলেই আমরা কিন্তু উচ্চসীমা নিম্নসীমা পেয়ে যাব। তাহলে আমরা পাশাপাশি লিখে নিচ্ছি, a প্লাস বি ইকুয়াল টু 60 আর a মাইনাস বি ইকুয়াল টু 10। আমরা কিন্তু যোগ করছি, কেটে গেল 2a ইকুয়াল টু 70, তাহলে a ইকুয়াল টু 35। তাহলে এর মান কিন্তু আমরা 35 পেয়ে গেলাম। আবার এই দুটো সমীকরণ লিখে নিচ্ছি, a প্লাস বি ইকুয়াল টু 60 আর a মাইনাস বি ইকুয়াল টু 10। এইবার আমরা কিন্তু বিয়োগ করছি, মাইনাস প্লাস মাইনাস, এবার এই দুটো কাটবে, 2b ইকুয়াল টু 50, তাহলে b ইকুয়াল টু 25। তার মানে উচ্চ সীমা হচ্ছে 35 আর নিম্ন সীমা হচ্ছে 25। আমরা লিখব যে উচ্চ সীমা ইকুয়াল টু 35 আর নিম্ন সীমা ইকুয়াল টু 25। অতএব শ্রেণী ইকুয়াল টু 35 25। এটা অ্যান্সার 35 থেকে 25, শ্রেণী হবে 35 25। কমপ্লিট। এভাবে করবে, যেহেতু মধ্যবিন্দুগুলির মধ্যে পার্থক্য 10, অতএব উচ্চসীমা মাইনাস নিম্নসীমা ইকুয়াল টু 10। আর যেহেতু মধ্যবিন্দু 30 দেওয়া আছে, তারপরে উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2 ইকুয়াল টু 30। ওখান থেকে a প্লাস বি সমান a প্লাস বি বাই 2 ইকুয়াল টু 30, অতএব a প্লাস বি ইকুয়াল টু 60, গুণ করলে 60। ঠিক আছে, এইভাবে চলে আসতেছি। নেক্সট হচ্ছে 3 নম্বর। দেখো, এটা একটা পাটিগণিতের লাভ ক্ষতির অঙ্ক। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, খুব ভালো করে বুঝবে। এই নিবের অঙ্ক থাকলে তোমরা কিভাবে করবে সেটা কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, প্রশ্নটা পড়ছি। বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়,
তুমি যদি টাকায় যদি 12টি জিনিস বিক্রি করো তোমার 4% ক্ষতি। বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে তোমার 44% লাভ হবে। আমি একটা কথা বলছি, এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাকে 3টা প্যারা করতে হবে। 3টা প্যারা। প্রথম প্যারায় তুমি ক্রয় মূল্য বার করবে, প্রথম প্যারাতে কিন্তু তুমি ক্রয় মূল্য বের করবে। দ্বিতীয় প্যারায় তুমি বিক্রয় মূল্য বার করবে, আর তৃতীয় প্যারা হচ্ছে অ্যান্সার। আমি আবার বলছি, তারপর আমি সিস্টেম দেখে দিচ্ছি। প্রথম প্যারায় তুমি ক্রয় মূল্য বের করবে, দ্বিতীয় প্যারায় তুমি বিক্রয় মূল্য বার করবে। আবার বলছি, প্রথম প্যারায় ক্রয় মূল্য, প্রথম প্যারায় তুমি ক্রয় মূল্য বের করবে, দ্বিতীয় প্যারায় তুমি বিক্রয় মূল্য বার করবে, আর তৃতীয় প্যারা হচ্ছে অ্যান্সার। তাহলে আমি প্রথম প্যারায় কিন্তু ক্রয় মূল্য বার করবো। দেখো বার করছি, দেখো কীভাবে। এখানে টাকায়, তাহলে এখানে দেওয়া আছে 4% ক্ষতি, তাহলে আমরা লিখবো, এখানে লিখবো ক্ষতি 4%। এখানে ক্ষতি দেওয়া আছে কত? 4%। অর্থাৎ বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমাকে ক্রয় মূল্য বার করতে হবে, কিন্তু ক্রয় মূল্য এই দিকে রাখবো, ডান দিকে রাখবো। লিখবো অর্থাৎ বিক্রয় মূল্য 96, এই যে 4% ক্ষতি, 4% ক্ষতি, 100 টাকা 4 বিয়োগ 96 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য কত? টাকায় মানে 1 টাকায়, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে 100 নিচে 96। তাহলে আমরা একটু কেটে নেব। 4 দিয়ে যদি কাটি, এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে হবে 25, 4 দিয়ে কাটলে 24, তার মানে 25-এর 24 টাকা। তাহলে আমার কিন্তু প্রথম প্যারা কমপ্লিট। প্রথম প্যারা থেকে ক্রয় মূল্য বার করতে হবে, আমি কিন্তু ক্রয় মূল্য বের করলাম। এবার আমি দ্বিতীয় প্যারা থেকে বিক্রয় মূল্য বার করব, মানে আমি ক্রয় মূল্য দিয়ে শুরু করবো আর বিক্রয় মূল্য এখানে লিখবো। কিন্তু আমি স্টেপ করছি, দেখো। প্রথমে লিখছি কত পার্সেন্ট লাভ, 44% লাভ। লিখবো যে লাভ ইকুয়াল টু 44%। তারপর লিখবো ক্রয় মূল্য ইকুয়াল, এই যে ক্রয় মূল্য পেয়ে গেলাম 25-এর নিচে 24 টাকা। আমি কি বের করব? বিক্রয় মূল্য। কি বের করবো? বিক্রয় মূল্য। ক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, বিক্রয় মূল্য ইকুয়াল টু কত বের করব। ঠিক আছে, তাহলে আমি প্রথম প্যারা থেকে ক্রয় মূল্য, যে ক্রয় মূল্য বের করলাম, আর দ্বিতীয় প্যারা থেকে আমি বিক্রয় মূল্য বের করব। ঠিক আছে, তার মানে 44% লাভ। তার মানে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 144 টাকা। আমি বিক্রয় মূল্য বার করবো, বিক্রয় মূল্য এই দিক রাখবো। লিখবো 44% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 144 টাকা। তাহলে আমি বলেছি যে প্রথম প্যারা থেকে ক্রয় মূল্য বার করব, আর দ্বিতীয় প্যারা থেকে বিক্রয় মূল্য বার করব। আমি বার করতেছি, দেখো। অর্থাৎ ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 144-এর নিচে 100, আর ক্রয় মূল্য দেওয়া আছে কত? এই যে 25-এর 24 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে 144 গুণন 25 আর নিচে 100 গুণন 24। ঠিক আছে, তাহলে 24 দিয়ে কাটলে 6, আর 25 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, তার মানে 3-এর 2 টাকা। তাহলে আমার কিন্তু বিক্রয় মূল্য হলো 3-এর 2 টাকা, আর ক্রয় মূল্য হয়েছিল 25-এর 24 টাকা। তাহলে আমার কিন্তু দুটা প্যারা হয়ে গেল। এবার আমি লাস্ট প্যারা মানে অ্যান্সার, এবার অ্যান্সার। তাহলে আমরা লিখবো যে 3-এর 2 টাকায় বিক্রি করবে, 3-এর 2 টাকায় বিক্রি করবে 12টি জিনিস।
টাকায় কত, মানে 1 টাকায় কত সেটা আমাকে বের করতে হবে। তা আমরা এখানে করছি, লিখব 3-এর 2 টাকায় বিক্রি করবে, 3-এর 2 টাকায় বিক্রি করবে। এখানে লিখব 3-এর 2 টাকায় বিক্রি করবে, ইকুয়াল টু 12টি জিনিস। অতএব 1 টাকায়, মানে টাকায় কয়টি বিক্রি হবে, টাকায় 1 টাকায়। তাহলে 1 হলে কিন্তু উল্টে যাবে, 1 হলে কিন্তু 2 উপরে 3 নিচে যাবে, মানে 1 হলে এটা কিন্তু ভাগ হবে, ভাগ। তাহলে সমান সমান 12 গুণন 2 আর তার নিচে 3 4 সমান 8টি। তাহলে অ্যান্সার হচ্ছে 8টি। টাকায় 8টি জিনিস বিক্রি করবে। এইভাবে করে মনে রাখা দিবে, যখন এই ধরনের অঙ্ক দিবে তুমি তিনটা প্যারায় করবে। প্রথম প্যারায় ক্রয় মূল্য, দ্বিতীয় প্যারায় বিক্রয় মূল্য, আর তৃতীয় প্যারা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 8 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, এটা একটা পরিমিতি প্রশ্ন এবং পরিমিতি ত্রিভুজের অঙ্ক। খুব ভালো করে দেখবে, কিন্তু অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে, একটি সমকোণী সমদ্বিবাহু, মানে একটা কোণ 90 ডিগ্রি এবং দুটা বাহু সমান। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে 3টি বাহুর সমষ্টি। সেটা দেওয়া আছে √2 + 1 সেমি হলে হচ্ছে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত, আর ক্ষেত্রফল কত, এটা আমাকে বের করতে হবে। আমি আবার বলছি, একটা সমকোণী সমদ্বিবাহু মানে ত্রিভুজের দুটো বাহু সমান এবং একটা কোণ 90 ডিগ্রি। এই ত্রিভুজের পরিসীমা দিচ্ছে, 3টি বাহুর সমষ্টি দিচ্ছে, সেটা হচ্ছে √2 + 1 সেমি। বলছে অতিভুজের দৈর্ঘ্য কত, অতিভুজ কত, আবার ত্রিভুজটার ক্ষেত্রফল কত, সেটা আমাকে বের করতে হবে। আমি প্রথমে চিত্র আঁকাবো, খুব ভালো করে দেখবে, মনোযোগ সহকারে 100 ভাগ মন এদিক দাও, বুঝতে পারবে। দেখো একটা সমকোণী ত্রিভুজ, এই একটা নাম দিচ্ছি ABC। দেখো এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অতিভুজ। এই বিসির দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যেটা হচ্ছে x সেমি, তাহলে এই বাহুটাও হবে x সেমি। আমরা কিন্তু ধরে নিচ্ছি যে ভূমি x সেমি হলে লম্ব x সেমি হবে, যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু কিন্তু সমান। ঠিক আছে, আচ্ছা আমরা লিখে নিচ্ছি, ধরি ভূমি ব্র্যাকেটে হচ্ছে AB ইকুয়াল টু x সেমি। আমরা কিন্তু ধরে নিলাম ভূমি হচ্ছে x সেমি, তাহলে লম্ব x সেমি। ধরি লম্ব ব্র্যাকেটে হচ্ছে AC ইকুয়াল টু x সেমি। এবার অতিভুজ আমাকে বের করতে হবে। অতিভুজ সমান রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই যে অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি অতিভুজটা বার করি, লিখব অতএব অতিভুজ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে BC ইকুয়াল টু রুটের মধ্যে x² প্লাস x², পাশে হচ্ছে একক, সমান রুটের মধ্যে 2x², যোগ করলে 2x², সেমি। এখানে সেমি লিখে দিচ্ছি, সেমি। ঠিক আছে, এবার কিন্তু এখান থেকে দেখো x কিন্তু রুটের বাইরে আসবে, x কিন্তু এটাকে আমরা ভাঙে নিচ্ছি, 2 × x, তার মানে √2x সেমি। তাহলে অতিভুজ হচ্ছে √2x সেমি। তাহলে আমরা কিন্তু অতিভুজ পেয়ে গেলাম, √2x সেমি।
ঠিক আছে। এখন যদি আমি এক্স এর মান পেয়ে যাই, সেটা বসা দিলেই কিন্তু আমার একটা অ্যান্সার হয়ে যাবে অতিভুজের মান। ঠিক আছে, এবার দেখো আমি কিন্তু পরিসীমা বার করব। অঙ্কের মধ্যে কিন্তু দেখো অঙ্কে কিন্তু পরিসীমা দেওয়া আছে, অঙ্কে পরিসীমা, তাহলে আমিও কিন্তু পরিসীমা বার করব। পরিসীমার ফর্মুলা হচ্ছে তিনটি বাহুর সমষ্টি, মানে এক্স প্লাস √2x, এই তিনটা বাহু যোগ করলে হচ্ছে পরিসীমা। ঠিক আছে, তাহলে আমরা লিখছি অতএব পরিসীমা ইকুয়াল টু এক্স প্লাস √2x এত সেমি। তাহলে পরিসীমা মানে হচ্ছে তিনটি বাহুর সমষ্টি, এক্স প্লাস √2x। এবার এক্স আর এক্স যোগ করলে 2x প্লাস √2x এত সেমি। এবার দেখো আমরা যদি 2কে ভাঙি, তাহলে 2 মানে কি √2 গুণন √2, দুটা √2 যদি গুণ করি তাহলে কিন্তু 2 হয়। ঠিক আছে, আমি দেখো এই যে 2√2 আর √2 সমান কত হবে 2, তাহলে মানে √4, √2 আর √2 গুণ করে √4 মানে 2, তাহলে 2 মানে দুটা √2। তাহলে এটাকে আমি লিখতে পারি √2 ইন্টু এক্স প্লাস √2x। এবার তোমাদের প্রশ্ন কেন আমি এইভাবে ভাঙালাম, আমি কমন নেব, √2x কমন, দেখো এটা কিন্তু কমন, এটা হচ্ছে কমন নেব, এই জন্যে কিন্তু আমি ভেঙে নিলাম, আর তাতে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। এখন তোমরা কিন্তু বুঝতে পারবে যে এর মধ্যে কি কমন আছে। আমি 2কে ভাঙলাম, 2 মানে √2 ইন্টু √2, 2 মানেই √2 ইন্টু √2 গুণ করলে কিন্তু 2 হবে, আর পাশে এক্স, এটা যা আছে তাই। আমি কেন ভাঙালাম, যে কমন নিতে সুবিধা হবে এবং তোমাদের কিন্তু বুঝতেও সুবিধা হবে। তাহলে এর মধ্যে কমন হচ্ছে √2x কমন, বাকি একটা √2 থাকলো, √2 প্লাস 1 এত সেমি। ঠিক আছে, এখান থেকে √2x এটা কমন, বাকি √2 প্লাস কিছু না মানে একটা 1 এত সেমি। এটা হচ্ছে পরিসীমা, কিন্তু অঙ্কে পরিসীমা দেওয়া আছে এটা, শর্তানুসারে দুটো হচ্ছে সমান। এখানে পরিসীমা, এটা পরিসীমা, আর এখানে পরিসীমা এটা, শর্তানুসারে দুটো কী হবে সমান। তাহলে আমরা লিখব শর্তানুসারে √2x আর √2 প্লাস 1 ইকুয়াল টু এই যে পরিসীমা √2 প্লাস 1। ঠিক আছে, এবারে এক্স ইকুয়াল টু কি, এই দুটোকে আমরা ওপার করে দেবো, এক্স ইকুয়াল টু এই দুটোকে ওপার করবো, তার মানে এটা কিন্তু ডিভাইডেড হবে, তাহলে এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে √2 প্লাস 1, আর এই দুটো কিন্তু নিচে যাবে, √2 প্লাস 1, এই দুটো কাটবে কিন্তু। তাহলে এক্স ইকুয়াল টু 1/√2, ঠিক আছে। এইবার আমরা কিন্তু অতিভুজের দৈর্ঘ্য এক্স এর মান তো আমরা পেয়ে গেছি, এবার আমরা এক্স এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু অতিভুজ পাবো। লিখবো যে অতএব অতিভুজ ইকুয়াল টু √2 গুণন 1/√2, এই যে এক্স এর মান হচ্ছে 1/√2, এই যে এক্স এর মান বের করলাম, কাটলাম, সমান 1 সেমি। তাহলে এটা কিন্তু একটা অ্যান্সার, এটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। ত্রিভুজের ক্ষেত্রফল এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা তো এক্স এর মান পেয়ে গেছি, এখন এক্স এর মান ধরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে করছি, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু, দেখো ভূমি হচ্ছে এক্স মানে এক্স এর মান 1/√2, তাহলে ভূমি হচ্ছে 1/√2 ইন্টু 1/√2 বর্গ সেমি। এবার √2 আর √2 গুণ করলে 2, তার সাথে 2 গুণ করলে 4, 1/4 বর্গ সেমি। এবার 1কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 0.25 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার।
0.25 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 0.25 বর্গ সেমি। এবার আমরা অ্যান্সার লিখছি। অ্যান্সার তাহলে লিখব যে অতিভুজ ইকুয়াল টু 1 সেমি, আর ক্ষেত্রফল ইকুয়াল টু 0.25 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এক্সের মান বের করলাম। এক্সের মান হচ্ছে 1/√2। এবার এখানে যদি আমরা এক্সের মান বসিয়ে দিই তাহলে আমরা অতিভুজ পেয়ে যাব, একটা অ্যান্সার হয়ে যাবে। আবার লম্বর ভূমি হাফ ইন্টু এক্স মানে হাফ ইন্টু 1/√2 ইন্টু 1/√2, হাফ ইন্টু 1/√2 ইন্টু 1/√2, তাহলে 1/4 বর্গ সেমি। এই √2 আর √2 গুণ করলে 2, তার সঙ্গে 2 গুণ করলে 4, √2 গুণ করলে 2, 2 আর 2 গুণ করলে 4, তাহলে 1/4 মানে 0.25, 1কে 4 দিয়ে ভাগ করলে 0.25 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে কিন্তু শেয়ার করবে, তারাও যেন এই সুযোগটা পায়। ঠিক আছে, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, আবার দেখা হবে, গুড নাইট।